জাল পাসপোর্ট মামলায় গ্রেফতার ৩। গতকাল চাকদার বাড়ি থেকে আটক করা হয় দুই ভাই ও তাদের বাবাকে। এবার এই তিনজনকেই গ্রেফতার করা হলো এবং আপনাদের মনে করিয়ে দিই, এই পাসপোর্ট মামলায় ধৃত আজাদ এবং ইন্দুভূষণের দেওয়া তথ্যেই গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, গতকাল আমরা দেখেছিলাম যে আটক করা হয়েছে, তারপর গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যে বিপ্লব সরকার, বিপুল সরকার এবং তার বাবা বিনয়ানন্দ সরকার তিনজনকে গতকালই আটক করেছিল ইডি চাকদা তাদের বাড়ি থেকে। এবং তাদের যে পাসপোর্ট করার যে নথি, সমস্ত নথি এবং পাসপোর্ট গতকালই খতিয়ে দেখছিল বাড়িতে বসে ইডি আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে। তবে তাদের কাছে কোথাও মনে হয়েছিল তাদের যে নথি এবং তাদের যে পাসপোর্ট সবটাই যে জাল কাগজে তৈরি করা হয়েছে, জাল নথিতে তৈরি করা হয়েছে। এরপরে তাদেরকে আটক করে ইডি অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আজকে তাদের গ্রেপ্তার করে। এবং যেটা কি, যে ইন্দুভূষণ হালদার চাকদা থেকে তাকে গ্রেপ্তার করেছিল কয়েকদিন আগে ইডি। এই ইন্দুভূষণ হালদারের থেকে একাধিক তথ্য বেরিয়ে আসে তদন্তে, এবং ইন্দুভূষণ হালদারের সাথে বিপ্লব সরকারের একটা যোগ রয়েছে সেটাও কিন্তু ইডি নিশ্চিত হতে পেরেছিল। এবং বিপ্লব সরকারের যে পাসপোর্ট, তার যে নথি, সেই নথি কিন্তু বারবার খতিয়ে দেখছিল ইডি আধিকারিকরা। পাশাপাশি তার যে ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাংকের যে লেনদেন, সেটাও কিন্তু নজর রাখছিল ইডি আধিকারিকরা। এবং তার সাথে তার ভাইয়ের যে ব্যাংক স্টেটমেন্ট, পাশাপাশি তার বাবার যে পাসপোর্ট নথি, সবটাই কিন্তু খতিয়ে দেখা হয়েছিল। এবং সেখানেই কিন্তু ইডি নিশ্চিত হতে পেরেছিল যে তাদের যে নথি দিয়ে পাসপোর্ট তৈরি করা হয়েছিল সমস্ত নথি জাল। এবং ইডি মনে করছে এদের গ্রেপ্তারের পরে আরো তথ্য বেরিয়ে আসবে, কারণ ইন্দুভূষণ হালদার শতাধিক পাসপোর্ট তৈরি করেছিল, এমনটাই ইডি সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং তারপরেই চাকদার বিভিন্ন জায়গায় এর আগেও কিন্তু হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। তবে বিপ্লব সরকারকে গ্রেপ্তার করার পরে ইডি মনে করছে তদন্ত আরো এগিয়ে যাবে, কারণ ইন্দুভূষণ হালদারের থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তারপরে আরো বেশ কিছু নামও কিন্তু ইডির কাছে রয়েছে। ফলে তদন্তের ক্ষেত্রে বিপ্লব সরকার, বিপুল সরকার এবং তার বাবাকে গ্রেপ্তার করার ফলে যে আরো কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ রঞ্জিত, 20 লাখ বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত। ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত। নদিয়া চাপড়ায় সীমান্তে উদ্ধার হয়েছে এই বাংলাদেশি টাকা। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, প্রথমেই জানতে চাইবো, এই বাংলাদেশি টাকা, এত পরিমাণ টাকা, 20 লাখ টাকা, কোথায়, কি উদ্দেশ্যে, কারা নিয়ে যাচ্ছিলেন, এখনো পর্যন্ত কোনো তথ্য? দেখো তমস্যা, বিএসএফ সূত্রে যেটা জানা গিয়েছে, গতকাল দুপুরে চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহাখোলা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা খবর পান যে ওই এলাকা দিয়ে চোরাচালানকারীরা পাচারের চেষ্টা করছে, এবং সেই খবর পাওয়া মাত্রই কিন্তু তারা সীমান্ত এলাকায় নজরদারি আরো কড়া করেন। এবং বিকাল নাগাদ ওই সীমান্তবর্তী এলাকার একটা কলা বাগানে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন এক যুবকের, এবং তখন বিএসএফ জওয়ানরা যখন তার দিকে তেড়ে যান, তখন ওই যুবক একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়, এবং পাশেই একজন বাইকে করে অপেক্ষা করছিলেন, এবং ওই যুবক তার বাইকে চেপে চম্পট দেয়। কিন্তু ওই কলা বাগান থেকে একটি ব্যাগ উদ্ধার হয়, এবং সেই ব্যাগটি যখন বিওপিতে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়, দেখা যায় ভেতরে 20 লক্ষ টাকা বাংলাদেশের মুদ্রা উদ্ধার হয়, যার ভারতের মূল্যে প্রায় 14 লক্ষ টাকা। এবং বিএসএফ সূত্রে মনে করা হচ্ছে যে চোরাচালানকারীরা যেহেতু বিভিন্ন সামগ্রী ভারত বাংলাদেশের মধ্যে আদান প্রদান করে, অর্থাৎ বেশ কিছু সামগ্রী ভারত থেকে বাংলাদেশে পাচার করা হয়, এবং সেই সামগ্রীর মূল্য চোকাতেই কিন্তু বাংলাদেশ থেকে টাকা এদেশে পাচার করা হচ্ছিল বলে মনে করছে, এবং বড় চোরাচালানের একটা ভেস্তে দিল বিএসএফ। বেশ, দুয়ারে রিপোর্টের এবার যে খবরের দিকে নজর রাখবো, হরিদেবপুরে গুলি, গ্রেফতার শুটার। হরিদেবপুরে গুলির ঘটনায় ধৃত বেড়ে 2 জন। এবার মৌসুমী হালদারকে গুলিবিদ্ধ মৌসুমী হালদার, এবং সেই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্তকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অমিত সরকার রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, আমরা ঘটনার পরেই দেখেছিলাম মূল অভিযুক্ত বাবলু ঘোষকে গ্রেফতার করা হয়েছিল, এবার শুটার বাপ্পা দাসকে গ্রেফতার করা হলো। কিভাবে এই বাপ্পার খোঁজ পেল, কিভাবে পুলিশ গ্রেফতার করলো বাপ্পাকে? সম্পর্কের টানাপোড়েন এবং অন্যান্য বেশ কিছু মাস ধরে বাবলু এবং মৌসুমীর মধ্যে সম্পর্কে জটিলতা, এবং গতকাল সকালে মৌসুমী যখন দোকানে যাচ্ছিলেন তাকে উদ্দেশ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় বাবলু ঘোষকে গতকাল গ্রেপ্তার করা ছিল, এবং তারপর বাবলুকে জিজ্ঞাসাবাদ জেরা করার পর তার অন্যতম সহযোগী এবং তারই দীর্ঘদিনের পরিচিত, বলা যেতে পারে বন্ধু, বাপ্পাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বাপ্পা গুলি চালিয়েছিলেন মৌসুমীকে লক্ষ্য করে, এমনটাই কিন্তু তথ্য প্রমাণও উঠে এসেছে। কারণ যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছিল পুলিশ, বা সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের উপর ভিত্তি করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে হরিদেবপুর থানা পুলিশ। সেখানে দেখা যাচ্ছে বাপ্পা দাস নামের যুবক সে মৌসুমীকে লক্ষ্য করে গুলি করেছে। কি দিয়ে গুলি করেছে? একটি দেশি পিস্তল বা কান্ট্রিমেড রিভলভার পিস্তল তার কাছ থেকে পাওয়া গিয়েছে, এবং সে যেটা পুলিশ জেরা এখনো পর্যন্ত জানিয়েছে, বছরখানেক আগে থেকেই তার কাছে
পিস্তলটি ছিল এবং বাবলুর সঙ্গে মৌসুমী সম্পর্কে টানাপোড়েন এবং বেশ কিছু বিষয়কে ঘিরে মাস কয়েক ধরে যে ঝামেলা বা অশান্তি তাদের মধ্যে চলছিল সেই জায়গা থেকেই বাবলুই পরিকল্পনা করেছিলেন যে মৌসুমীকে তিনি গুলি করবেন। সেক্ষেত্রে বাপ্পার তিনি সাহায্য নেন, কারণ বাপ্পার কাছে একটি দেশি পিস্তল বা একটি কান্ট্রিমেড পিস্তল রয়েছে, বিষয়টি তিনি জানতে পেরেছিলেন এবং তারপর যেহেতু অনেক দিনের পরিচিত বা বন্ধু বাপ্পা, সেক্ষেত্রে তাকে কাজে লাগিয়ে শুট আউটের ক্ষেত্রে তাকে বা গুলি চালানোর ক্ষেত্রে তাকে কিন্তু কাজে লাগিয়েছিল। এই বিষয়টা এখনো পর্যন্ত প্রাথমিক তদন্ত উঠে এসছে। তবে যে বিষয়গুলো এখনো পর্যন্ত উঠে আসছে যে শুধুমাত্র কি সম্পর্কে টানাপোড়েন, নাকি মাসখানেক ধরে যে চলা যে অশান্তি বা কি নিয়ে এই অশান্তি, সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে তদন্তকারী তরফে। অন্যদিকে যে দেশি পিস্তল বা কান্ট্রিমেড রিভলভারটি ব্যবহার করা হয়েছে সেটি বাপ্পার কথা মতো সেটি বছর খানেক ধরে তার কাছে রয়েছে। তাহলে একজন নাগরিকের কাছে কিভাবে একটি দেশি পিস্তল এলো সেই প্রশ্নটা উঠছে, সবটাই তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ। বর্ধমান পুরসভার চেক দিয়ে প্রতারণা। মহারাষ্ট্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তোলার অভিযোগ, 2 চেকের মাধ্যমে 1,46,00,000 টাকা তোলা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, বর্ধমান পুরসভার চেক, সেই চেক কিভাবে পাওয়া গেল, কিভাবে সেই চেক উইথড্র হলো, এবং এই ঘটনার সাথে কি মনে করা হচ্ছে যে পুরসভারই কেউ জড়িত রয়েছে? দেখো, এই যে ঘটনা, এই ঘটনায় 2টি চেকের মাধ্যমে 1,46,00,000 টাকা তুলে নেওয়া হয় এবং এই ঘটনায় ইতিমধ্যেই 3 ব্যক্তি সহ বর্ধমান পৌরসভার যে অ্যাকাউন্টেন্ট তাকে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কেন মহারাষ্ট্র পুলিশ? না, দেখা যাচ্ছে এই যে চেক, সেই চেকের টাকা মহারাষ্ট্রের একটি স্বর্ণ বিপণীতে তা সেখানে ব্যবহার করা হয়েছে। এরপরই ঘটনা তদন্তে নামে মহারাষ্ট্র পুলিশ এবং বর্ধমানে এসে অ্যাকাউন্টেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এখন এই ঘটনায় বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকেও ডেকে তলব করা হয়েছে, তার সই ভেরিফিকেশনের জন্য তাকে ডাকা হয়েছে। এখন বিষয়টা হলো যে বর্ধমান পৌরসভার যে ব্যাংকের ট্রানজাকশন, তাতে চেয়ারম্যান অথরিটি নয়, অর্থাৎ 2 আধিকারিকের সই করার অধিকার আছে, কিন্তু চেয়ারম্যানের সেই অধিকার নেই। কিন্তু তা সত্ত্বেও চেয়ারম্যানের সই করে এবং সেই চেক থেকে টাকা তোলা হয়েছে, যদিও পৌরসভার চেয়ারম্যানের দাবি যে ওই চেক জাল, কারণ আসল চেক তাদের কাছে রয়েছে। এখন এই ঘটনার তদন্ত করছে মহারাষ্ট্র পুলিশ। এখন এই ঘটনায় বর্ধমান পৌরসভার কেউ জড়িত কিনা সেটাই দেখার। বেশ, পুরো বিষয়টাই আবার অ্যাপয়েন্টেড লয়ার টু ডিসাইড যে যাওয়া হবে কি হবে না, বা কি চেয়েছে না চেয়েছে। স্বাক্ষর ভেরিফিকেশন বলেছে, এখন ব্যাপারটা দেখা যাক, এখনো সিদ্ধান্ত হয়নি। আইনত সহায়তা সব কিছু সহযোগিতা দেয়া হবে যারা এটা ইনভেস্টিগেশন করছেন, সেই স্বার্থে তদন্ত যাতে ঠিকঠাক মতো হতে পারে, তার জন্য আমাদের তরফে যা সাহায্য সহযোগিতা চাইবে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। দুয়ারে রিপোর্টার এবার চলে যাব খড়িবাড়িতে সার্টিফিকেট জালিয়াতিতে ধৃত আরো একজন। ধৃত মূল অভিযুক্তের সহযোগী কুন্দন কুমার দাস। পঞ্চায়েত ভোটে বিজেপি টিকিট পান এই ধৃত। আগে জালিয়াতিতে পুলিশের জালে পার্থ দাস। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই পার্থকে জিজ্ঞাসাবাদেই কি আরেকজন যে কুন্দন কুমার দাস যাকে গ্রেফতার করা হয়েছে, সেই সহযোগীর সন্ধান পায় পুলিশ? দেখো, অবশ্যই পার্থ মূলত মূল অপরাধী হিসাবেই এই চক্রের কাণ্ডে কিন্তু প্রথম অবস্থায় পুলিশ নবজিৎকে গ্রেপ্তার করে। নবজিৎ অর্থাৎ এই পার্থর সহযোগী, যিনি মূলত নকশালবাড়ি বিডিও অফিসে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী ছিলেন এবং সেই নবজিৎকে ধরেই বিহার সীমান্ত থেকে পার্থকে গ্রেপ্তার করা হয়। এবং এই পার্থ এবং নবজিৎকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পর বহু মানুষের নাম পাওয়া যায় যাদের জাল সার্টিফিকেট তৈরি করে দিত এই পার্থ, এবং সেই মানুষদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু পরবর্তীকালে এই কুন্দনের নাম পায়। কে কুন্দন? কুন্দন হচ্ছে খড়িবাড়ির অধিকারীতে যার সাইবার ক্যাফে রয়েছে এবং পার্থর সঙ্গে যার দীর্ঘদিনের আলাপ।
আর এই সাইবার ক্যাফে থেকে তিনি কিন্তু এই জাল সার্টিফিকেটের বরাত দিত পার্থকে, এবং তা নিয়ে কিন্তু বেশ কিছু মানি ট্রানজ্যাকশনেরও বেশ কিছু হদিশ পেয়েছে জেলা পুলিশ, এবং তারপরেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এই কুন্দনকে, এবং পরবর্তীকালে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি, তারপরেই কিন্তু গ্রেপ্তার। আর শিলিগুড়ি মহকুমাতে তোলে তাকে কিন্তু জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। যদিও এই কুন্দনকে জেরা করতে চায় পুলিশ, কারণ কুন্দন এবং পার্থর কতদূর সম্পর্ক, কাদের মধ্যে এই করা হয়েছিল এবং কত টাকা বিনিময়ে কতজনকে সার্টিফিকেট তারা তুলে দিয়েছিলেন, এ বিষয়ে কিন্তু তদন্ত করতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ফের কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে জেলা পুলিশ। ইতিমধ্যে প্রায় 10 থেকে 15 জন যাদের কাছে জাল সার্টিফিকেট যারা হাতে পেয়েছে টাকার বিনিময়ে, সেই সব মানুষদের জিজ্ঞাসাবাদ করেছে জেলা পুলিশের আধিকারিকরা, এবং তারপর থেকে কিন্তু এই 3 জনের নাম পাওয়া গিয়েছে। যদিও এই চক্রে এখন অবধি বড় মাথাকে তার পেলেও পুলিশ কিন্তু এর শিকড়ে যেতে চাইছে, এবং এই কুন্দন এক সময় কিন্তু 2022 সালে বিজেপির সক্রিয় কর্মী এবং পঞ্চায়েত টিকিট পান, যা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও বাড়ছে খড়িবাড়িতে। তৃণমূলের অভিযোগ যে শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করতে, অর্থাৎ রাজনৈতিক তরজাও তুঙ্গে। আজকে যেই দাদারা বড় বড় ভাষণ মারছিল তাদের নেতা, যাকে আমরা বিজেপির বড় বড় নেতাদের সাথে এমএলএ এমপিদের সাথে ফটো দেখেছি, এবং বিগত দিনের নির্বাচনে উনি বিজেপি প্রার্থী ছিলেন, উনি আজকে অ্যারেস্ট হয়েছেন। এটাতে বোঝা যায় যে জালিয়াতির সাথে কারা জড়িত। বিজেপি দল ওনারা বলে গেছিল যে তৃণমূলের উপর বিভিন্নভাবে ব্লেম করছিল, কিন্তু আজকে তার সঠিক তথ্যটা প্রমাণ হলো। যে ঘটনাটা ঘটেছে হাসপাতালে, সেটাকে একেবারে মানে তদন্ত যেন না থামে, তদন্ত এগিয়ে যাক, আইনের কাজ করবে। আজকে বিজেপির কাছে এবং পশ্চিমবঙ্গের শাসক দলের কাছে এই দুটো দলই তো থাকবে, মানুষ এই দুটো দলই যাবে, সেটার জন্য আমি চিন্তা করছি না। সে যে কেউ সমর্থন করতে পারে বিজেপিকে। চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ, নদিয়ার পলাশীপাড়ায় গ্রেফতার করা হয়েছে প্রতারককে। রেলে চাকরির নামে প্রতারণার অভিযোগ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে। সমীর, কিভাবে কতদিন ধরে এই প্রতারণা চক্র চালাচ্ছিল এই অভিযুক্ত? দেখো তমস্বী, পলাশীপাড়া থানার তারানগরের বাসিন্দা অপু হালদার, সে এক যুবক, সে চাকরির খোঁজ করছিল, সরকারি চাকরি, এবং বছর 2 আগে তার সঙ্গে এই পলাশীপাড়া থানা এলাকার বাসিন্দা 2 যুবকের সঙ্গে পরিচয় হয়, এবং তারা তাকে প্রতিশ্রুতি দেন যে 12 লক্ষ টাকা দিলে তারা রেলের চাকরি পাইয়ে দেবেন। এবং এই 2 যুবক হলো রাকেশ মণ্ডল এবং আনোয়ার শেখ। এদের একজনের বাড়ি রুদ্রনগরে, একজনের বাড়ি পলাশীপাড়ায়। এবং তখন তারা 12 লক্ষ টাকা প্রতিশ্রুতি দেওয়াতে এবং তিনি বিশ্বাস করেন, এবং 5.5 লক্ষ টাকা ওই যুবক তাদেরকে দেন, এবং এর কিছুদিন পরেই তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। পরে পরীক্ষা করে দেখা যায় সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ভুয়ো, এবং এই প্রতারিত হয়েছে ভেবে এই যুবক কিন্তু পরবর্তীকালে টাকা ফেরত চান। বিভিন্ন আছিলেন, তাকে টাকা ফেরত দেননি, ঘোরাচ্ছিলেন। মতাবস্থায় 2 বছর কেটে গিয়েছে। গত পরশুদিন অর্থাৎ রবিবারের দিন এই যুবক কিন্তু পলাশীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে, এবং অভিযোগের ভিত্তিতেই রাকেশ মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে, এবং তার আরেক সাথে আনোয়ার শেখ, সে কিন্তু পলাতক, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছে এই চক্রের সঙ্গে আরো অনেকে জড়িত, এবং প্রায় 30 থেকে 40 জন যুবকের কাছ থেকে এইভাবে প্রতারণা করেছে, যার আর্থিক মূল্য প্রায় 3 থেকে 4 কোটি টাকা। এবং তাদেরকে জেরা করে এই টাকা উদ্ধারের পাশাপাশি এই চক্রের বাকি চাহিদাদের কিন্তু গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ। বেশ, আমাদের কাছে একটি অভিযোগ জমা পড়ে, রেলে চাকরির কথা বলে এর সঙ্গে 12 লক্ষ টাকা দাবি করে। এই 12 লক্ষ টাকার মধ্যে 5,47,000 টাকা অলরেডি এরা নিয়েছে। অভিযোগের ভিত্তিতে অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে আমরা কেস স্টার্ট করি, এবং কেস স্টার্ট করার পরে এই রাকেশ মণ্ডল, একে আমরা অ্যারেস্ট করি। এই প্রতারণা চক্রটার মধ্যে বহু লোক জড়িত, যারা মেনলি টার্গেট করে একদম বেকার ছেলে যারা চাকরির জন্য চেষ্টা করছে। এই চক্রটা প্রায় 30 থেকে 40 জনকে প্রতারণা করেছে, এবং প্রায় 3 থেকে 4 কোটি টাকা, যা আমরা এখন অবধি জানতে পারছি, এরা তুলেছে। এবং এটা একটা বড় অংশের প্রতারণার চক্র, যার রাকেশ মণ্ডল একটা পার্ট। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, রেশনে খারাপ আটা, অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ গ্রাহকদের। নামখানার নারায়ণপুরে গ্রাহকদের বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখছেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছে। বিশ্বজিৎ, কতদিন ধরে এই রেশনে খারাপ আটা দেওয়ার অভিযোগ? কেন খারাপ আটা দেওয়া হচ্ছে? রেশন ডিলারের কি বক্তব্য এবং যারা অভিযোগ করছেন তারা কি বলছেন? হ্যাঁ দেখো, স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগটা প্রায় 5 মাস ধরে এই ঘটনা ঘটে চলেছে। অর্থাৎ স্থানীয় যে
নামখানা ব্লকের যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই নারায়ণপুর এলাকায় এই আজকের সকালবেলা এই রেশন দেওয়া হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দারা যেটা বারে বারে অভিযোগ করছে যে এই 5 মাস ধরে এই একই রকম একদম নিম্নমানের যে আটাটা দেওয়া হচ্ছে একেবারে সেটা খাওয়ার অযোগ্য। একেবারে সেই কারণেই কিন্তু ডিলারকে ঘিরে ধরে একেবারে বিক্ষোভ দেখানো হয়, কারণ তারা বারবার বলছেন যে ডিলারকে বারে বারে জানিয়েছেন কিন্তু কোনো তারা সদুত্তর পাননি। অন্যদিকে ডিলার যিনি ডিলার রয়েছেন বিশ্বজিৎ দাস, তিনি যেটা বলছেন তাঁর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই যে ঘটনার কথা তিনি কিন্তু জানিয়ে আসছেন এবং লিখিত জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো সদুত্তর মেলেনি। এই মুহূর্তে কিন্তু গ্রামবাসীরা আজকে সকাল থেকে চাল নিলেও কিন্তু কেউ ওই আটা কেউ কিন্তু সংগ্রহ করছে না, কারণ ওই আটা কোনোভাবে খাওয়া যাবে না। এই পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে গ্রামবাসীরা চাইছে তড়িঘড়ি প্রশাসনের হস্তক্ষেপ যাক এবং এই বিষয়টা যেন খতিয়ে দেখা হোক। বেশ বিশ্বজিৎ, আটাগুলো নিয়ে কমপ্লেন, আটাটা প্রচন্ড খারাপ, যেটা খাওয়ারের যোগ্য নয় মানুষের, যেটা বারবার আমরা ফুড দপ্তরে যাচ্ছি, বারবার ডিলারকেও বলছি, ডিলার লিখিত কমপ্লেন দিয়েছে ফুড দপ্তর মানে ডিএম এর মিটিংয়ে, কিন্তু ওরা ডিএম থেকে নাকি পাস করে দিচ্ছে এই আটাটা চালাও। কি করে চালাও? তারা ওরা এসে খাও, দেখেন পাবলিক থেকে খেতে পারে, যদি ডিএম খেতে পারবে না কেন? 4 থেকে 5 মাস যে কোয়ালিটি আটাটা দেওয়া চলছে মানুষের খাবার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। কিছু বাতিল মাল, আবার কিছু আছে কারেন্ট মাল, সব রকম বস্তার মধ্যেই রয়েছে বা প্যাকেটে রয়েছে। সেই আটা সাধারণ মানুষকে দেওয়া চলছে, যে মানুষকে যে খাদ্য সরবরাহ বা পরিষেবা দেওয়া হচ্ছে সেটা যেন সুন্দর হয়, সুন্দর গুণগত মানের হয়, সেই ব্যবস্থা করা হোক। আমাদের নতুন রিকোয়ারমেন্ট হয়েছে এই আটাটা, পীর গোরাচাঁদ কোম্পানি, আজকাল 3 মাস আসছে এই আটাটা। তো এই আটাটা যখন ডিস্ট্রিবিউশন করতে আসছি, অ্যাকচুয়ালি আমরা পাবলিকের কাছে বিভিন্ন কমপ্লেন শুনতে পাচ্ছি। সেই কমপ্লেন শুনে আমরা আমাদের ডিপার্টমেন্টে আমরা অলরেডি জানিয়েছি, কিন্তু সেই একই আটা আমাদের ডেলিভারি হচ্ছে, যার জন্য আমরা গ্রাস লেভেলে কাজ করছি। আমাদের পাবলিক আমাদের উপরে মানে টর্চার করছে, ক্ষিপ্ত হচ্ছে, এটাই সমস্যা। কিন্তু আটাটা আমরা খারাপ বলতে পারি না, এই কারণে গভর্নমেন্ট এই আটা টেস্ট করে পাঠিয়েছে। ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে। লালগোলার বাউসমারি গ্রামে উদ্ধার বোমা। 2 ভাই প্রসেনজিৎ ও বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে এবং পরে বম ডিসপোজাল স্কোয়াড সেই বোমাগুলি নিষ্ক্রিয় করে। প্রণব রয়েছে, কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, এই যে 2 ভাই প্রসেনজিৎ বিশ্বজিৎ, তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? কেন তারা বাড়িতে এই বোমগুলি মজুত করেছিল? দেখো, শুধুমাত্র লালগোলা নয়, মুর্শিদাবাদ জেলা পুলিশ এই বোমা উদ্ধারের জন্য কিন্তু অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। কয়েকদিন ধরেই মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্ন গ্রামে পোস্টার লাগানো হচ্ছে এবং সেখানে বোমা বা বিস্ফোরক জাতীয় কেউ কোনো খবর দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে এবং পরিচয় গোপন রাখা হবে, এবং তার জন্য একটি বিশেষ নাম্বার ও ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। আর এতেই কিন্তু আসছে তোমার সাফল্য। লালগোলা, ভগবানগোলা, তোমার ডোমকল এবং রেজিনগর ও হরিয়ারপাড়া বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে আজকে বোমা উদ্ধার হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং লালগোলাতে যে 2 ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কিন্তু বোমা তৈরি করে রেখেছিল বলে কিন্তু পুলিশ জানতে পেরেছে। তাদেরকে নিয়ে আসা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। ভগবানগোলাতেও 2জনকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় বেশ কিছু যেমন আটক করা হয়েছে এবং বেশ কিছু বোমা সামগ্রিক বিস্ফোরকও উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ জানিয়েছেন এই অভিযান চলবে এবং মুর্শিদাবাদের যে কেউ যদি বোমা বা বোমা বিস্ফোরক সম্বন্ধে কোনোরকমভাবে খবর দিতে পারে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং তাদের পরিচয় এবং নাম সমস্ত কিছু গোপন রাখা হবে। বেশ প্রণব, একটা ফোন আসে সোর্স মারফত যে খুলারপুকুর পশ্চিম হাজিপাড়া এক বাড়িতে সকেট বোমা রাখা আছে। তো সাথে সাথে আমাদের ভগবানগোলা থানার তরফ থেকে পুলিশ বাহিনী সেখানে গিয়ে সেই বাড়িতে রেড করে। সেই বাড়ির ছাদের থেকে 10টার মতো সকেট বোমা উদ্ধার হয় এবং ডিউ প্রসেস মেনটেন করে 2জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং এর সাথে আরও যারা জড়িত তাদেরকেও পরবর্তীকালে অ্যারেস্ট করা হবে। সাপের ছোবলে কিশোরের মৃত্যুতে বিক্ষোভ। বাঁকুড়া ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভকারীদের হাসপাতালে ঢুকতে বাধা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধাক্কাধাক্কি।
প্রিয়ব্রত গোস্বামী রয়েছে, কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, 28শে অক্টোবরের ঘটনা এবং তারপরে আমরা দেখেছিলাম যে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছিল। এবার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভকারীদের কি বক্তব্য? দেখো, গত মঙ্গলবার সাথে কাটা হিসাবে এসেছিলেন বাঁকুড়া সম্মিলনী সাধনা সুপার স্পেশালিটি হাসপাতালে সন্দীপ রানা, কিন্তু চিকিৎসকের টালবাহানাতেই গত বুধবার তার মৃত্যু হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। এমনটাই অভিযোগ করেন মৃত্যুর পরিবার, কারণ 2 ঘন্টা ধরে তাকে ফেলে রাখা হয়েছিল, কোনো রকম অ্যান্টিভেনাম দেওয়া হয়নি। বারে বারে অ্যান্টিভেনামের আবেদন করা হয় পরিবারের পক্ষ থেকে, এবং যে সাথে কাটা রোগী তিনি নিজে বলেছিলেন সর্পাঘাত করা হয়েছে, কিন্তু তারপরেও তাকে মেনে নেওয়া হয়নি। এই ঘটনার পরবর্তীকালে বিক্ষোভ দেখানো হয়েছিল সাধনা সুপার স্পেশালিটি হাসপাতালে। পরবর্তীকালে পরিবারের তরফ থেকে, বাবার তরফ থেকে সাধনা থানায় অভিযোগ দায়ের করা হয় যে অভিযুক্ত চিকিৎসক শঙ্খ ঘোষের বিরুদ্ধে তাকে চিকিৎসার গাফিলতি হয়েছে এবং সেই কারণে তার চালা মারা গেছে। কিন্তু তারপরও প্রায় 1 সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত শঙ্খ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই সাধনার সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় পরিজন সহ গ্রামবাসীরা, এবং যখন তারা হসপিটালের ভিতরে জোর করে ঢুকতে যায় তখন কিন্তু পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাজে। ডিএসপি ডিএনটি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং তারপরে দেখা যায় যে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে। অবিলম্বে যে অভিযুক্ত চিকিৎসক শঙ্খ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আইনানুগ ব্যবস্থা চাই এমন দাবি তোলা হয়েছে। এর পাশাপাশি সিএমএইচকে তদন্তকারী অফিসারকে আসতে হবে ঘটনাস্থলে এমন দাবিও করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। কিন্তু এই ঘটনা কেন এখনো পর্যন্ত কোনো রকম গতানুগতিক একটা ধারা চলছে, কোনো রকম কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, সেই দাবিতেই তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। অনেকক্ষণ ধরে বিক্ষোভ চলে, পরবর্তীকালে কিন্তু ঘটনাস্থলে সিএমএইচ গিয়ে পৌঁছায় এবং পরবর্তীকালে বিক্ষোভ উঠে যায়। কিন্তু স্থানীয় যারা মানুষজন যারা চাইছেন এই যে কিশোরের মৃত্যু হয়েছে, সর্পাঘাতে মৃত্যু হয়েছে, তালবাহনায় মৃত্যু হয়েছে, তার একটা উপযুক্ত শাস্তি দেওয়া হোক। উপযুক্ত যে ডাক্তার এই ঘটনার জন্য দায়ী। উনি যখন এটা জানেন যে এটা সাপে কামড়িয়েছে, তখন ফার্স্ট উনি যে ডোজটা দেওয়ার সেই অ্যান্টিভেনাম কেন দিলেন না, এবং না দেওয়ার জন্য সেই একটা ছোট্ট শিশু সন্দীপ রানা মারা যান এবং মায়ের কোল খালি করে চলে যান। আমরা দাবি রাখছি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই। স্বর্ণ ব্যবসায়ীর গ্রেফতারের দাবিতে অবরোধ মসলন্দপুরে। অবরোধ অন্যান্য ব্যবসায়ীর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, হুমকি দেওয়ার অভিযোগ। অন্যান্য ব্যবসায়ীরা এইভাবেই বিক্ষোভ দেখালেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, এই ব্যবসায়ীর বিরুদ্ধে অন্যান্য ব্যবসায়ীদের অনেক অভিযোগ, কেন এই অভিযোগ, কি বলছেন তারা এবং কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত? একদম, দেখো, গত 2 দিন আগেই আমরা দেখিয়েছিলাম এই মসলন্দপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ফোনে হুমকি দিচ্ছেন এক তৃণমূল নেতা, অর্থাৎ তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে। প্রথমে 40,000 টাকা দিল, 40 লক্ষ টাকা দিল, পরবর্তীকালে আরও 60 লক্ষ টাকা দাবি করে। এই নিয়েও কিন্তু একটি অডিও ভাইরাল হয়, যা সত্য নিউজ 18 বাংলা যাচাই করেনি, কিন্তু সেই খবর করার পরেই অর্থাৎ এই যে নেতার তার মান সম্মান নষ্ট হয়েছে, এবং তা নিয়ে আজকের একেবারে মসলন্দপুর বাজার এলাকায় সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। কেন এই ব্যবসায়ী অর্থাৎ তাকে ভুল প্রমাণিত করে এবং তাকে কালিমালিপ্ত করে, তার সম্মানহানি করার জন্য তিনি এই অডিও ফাঁস করেছে, এবং সেই অডিওর সত্যতারে সবটাই নাকি মিথ্যা সাজানো। এই দাবি নিয়ে অন্যান্য ব্যবসায়ীরা এই ব্যবসায়ী অর্থাৎ এই স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ এবং অবরোধ দেখায়। পরবর্তীকালে পুলিশ গেলে পুলিশকেও মূলত বেশ কিছুক্ষণ অবরোধ তুলতে সমস্যা হয়, তার কারণ পুলিশের কাছে অভিযোগ হয় এই স্বর্ণ ব্যবসায়ীর নামে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ তুলে কিন্তু রাস্তা অবরোধ করে। পুলিশ আশ্বস্ত করে যে অভিযোগ খতিয়ে দেখা হবে, তারপরে কিন্তু অবরোধ ওঠে। কিন্তু এই যে তৃণমূল উত্তর 24 পরগনা জেলা পরিষদের একেবারে কর্মদক্ষ জনস্বাস্থ্যের কর্মদক্ষ অজিত শাহ, তার যেটা স্পষ্ট দাবি, তাকে শুধুমাত্র কালিমালিপ্ত করেছে। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এক বিএলও এই লোকের কাছে ভাড়া থাকতেন এবং সেখান থেকে মোটা অঙ্কের টাকা রেখে গেছিলেন। সেই টাকা চুরির জন্য চুরি করেছেন এই ব্যবসায়ী, এবং সেই টাকা ফেরতের জন্যই অজিত শাহ এই ব্যবসায়ীকে ফোন করেছিল। ফলে তার নিজের জন্য কোনো ফোন করেনি, এর জন্যই অর্থাৎ তার সম্মানহানি হয়েছে, তার মানসম্মান নষ্ট হয়েছে। এই জন্যই কিন্তু এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে মসলন্দপুরে অন্যান্য ব্যবসায়ী এবং এই অজিত শাহর নেতৃত্বে রাস্তা অবরোধ করে। পুলিশ আশ্বাসে অবরোধ ওঠে, কিন্তু তাকে সময় বেঁধে দেওয়া হয়, এই সময়ের মধ্যে গ্রেপ্তার না করলে আরো বৃহত্তর আন্দোলনে যাবে, এমনটাও কিন্তু জানা গেছে মসলন্দপুর এলাকা থেকে। তমশ্রী, আমার নামে কুৎসা করে দিল এডিট করে একটা খবর দিয়ে, আর আমরা মেনে নেবো? সে একটা চোর, খুনি, ডাকাত। তার এত বড় দুঃসাহস মসলন্দপুরে থেকে
সে ব্যবসায়ী সমিতির সেক্রেটারির নামে এলাকায় একটা কুৎসা করে দেবে? আমার মান সম্মান হানি হয়েছে, তাই তো তার বিরুদ্ধে আমি মানহানির মামলায় যাচ্ছি। তার বিরুদ্ধে এখনো অ্যারেস্ট হয়নি, আমরা কমপ্লেন করেছি এবং তার কিছু অডিও ক্লিপ আমরা পাঠিয়েছি যে সেই যে টাকা চুরি করেছে তার প্রমাণ রয়েছে, তারপরেও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, সে থানায় গিয়ে ঘুরে আসছে। এটা তো আমরা মানতে পারবো না, তাই আজকে আমরা পথে নেমেছি। মন্দারমণির সৈকতে মৎস্যজীবীর দেহ, নিখোঁজ মৎস্যজীবীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। কাঁথের মর্গে দেহ শনাক্ত করে পরিবার। 21 অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন মৎস্যজীবী। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, পরিবারের এই মৎস্যজীবীর পরিবারের লোক কি মনে করছেন? এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? দেখো তমশ্রী, পুরো ঘটনা খুনের ঘটনা এই দাবি করে আসছেন নিখোঁজ থাকা কালিনী। কারণ তারা বলছিলেন যে মাছ ধরতে সমুদ্রে নিয়ে যাওয়ার জন্য ফোনে ডাকা হয়েছিল। যারা ডেকেছিলেন তাদের মধ্যে কয়েকজনের কাছে টাকা পেতেন ওই মৎস্যজীবী, এবং তারপর থেকে তার খোঁজ নেই। তখনই তারা সন্দেহ করেন যে খুন করা হয়েছে এবং তারা সন্দেহ করে পুলিশের কাছে অভিযোগও করেন। নিখোঁজ থাকার পর শেষমেশ দেহ মন্দারমণির সমুদ্র সৈকতে পাওয়া গেছে, কিন্তু প্রথমে পুলিশ তাদের জানায়নি বলে সেই অভিযোগও করছেন এবং তারা রীতিমতো ক্ষোভ জানাচ্ছেন পুলিশের বিরুদ্ধে যে গোটা ঘটনা ঘটার পর থেকে উদাসীনতা দেখিয়েছে এবং পুলিশ ঠিকঠাক তদন্ত করেনি। এবং এই যে অভিযোগটা তারা করছে, তারা বলছেন যে খুনই করা হয়েছে। পুলিশ অবশ্য জানাচ্ছে গোটা ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে তমশ্রী, এবং তদন্ত যে করা হচ্ছে, যে ঘটনা উঠে আসবে সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে, এমনটাও কিন্তু পুলিশ জানাচ্ছে। কিন্তু পরিবারের তরফে সরাসরি অভিযোগের কথা বলা হচ্ছে, অভিযোগ করাও হয়েছে। কেন না, যারা ডেকেছিলেন তারা কিন্তু জানান যে আচমকা নদীতে পড়ে গেছে ওই মৎস্যজীবী, কিন্তু সেখানেই সন্দেহ। সন্দেহ কেন তমশ্রী? না, পয়সা বা পাওনা একটা বকেয়া টাকা পেতেন ওই মৎস্যজীবী, তার জন্য তাগাদা দিলে তাকে খুনের হুমকি দেওয়া হতো। যারা হুমকি দিতেন তারাই ফোনে ডেকেছেন এবং তারা মাছ ধরতে নিয়ে যাওয়ার নাম করে তাকে খুন করেছেন, এমন মারাত্মক গুরুতর অভিযোগ করছেন। কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দর এলাকার ঘটনা, যে ঘটনা নিয়ে তারা সরব হয়েছেন। তারা একই সঙ্গে বলছেন যে 28 তারিখ অর্থাৎ 21 তারিখ যখন নিখোঁজ, তারপর থেকে অভিযোগ 28 তারিখ মৃতদেহ একটি খবর পাওয়ার পরই কিন্তু পরিবারের লোকজন দেখা করতে যায়, কিন্তু পুলিশ জানায় এই মৃতদেহ তাদের সঙ্গে যুক্ত নয়। শেষমেশ তারা কিন্তু তদবির করেন। আজকে যখন জানানো হলো যে মৃতদেহটি শনাক্তর জন্য ডাকা হলো, তখন তারা শনাক্ত করলেন। কিন্তু এই যে গড়িমসি, এই যে 28 তারিখ থেকে আজকে 4 তারিখ, এই যে সময়টা কেন জানানো হয়নি এবং মৃতদেহ পৌঁছে যাওয়ার জায়গায় চলে যাওয়ার পর কেন জানানো হলো, সে নিয়েও কিন্তু তারা সরব হয়েছেন এবং এলাকার মানুষজন, প্রতিবেশীরাও কিন্তু তারা এই পরিবারের পাশে থেকে পুলিশের কাছে গিয়ে সন্দেহ তো করা হচ্ছে অনেককে, কিন্তু তাদের কি এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত বা গ্রেফতার করতে পেরেছে পুলিশ? জিজ্ঞাসাবাদ করেছে এমনটাই জানা গেছে, কারণ যাদের কথা বলা হয়েছে তারা যেহেতু ফোনে ডেকেছিল তারপর থেকে নিখোঁজ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তাদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। সেখানেই কিন্তু পরিবার চাইছে যে পুলিশ দৃঢ় পদক্ষেপ নিক, তদন্ত ঠিক করে করুক এবং এই যে মৃত্যু, সেটা সাধারণ মৃত্যু নয় বা অস্বাভাবিক মৃত্যু নয়, এর সঙ্গে খুনের ঘটনা বা খুন, এই কথাটা কিন্তু বলছেন পরিবার, এবং সেটা পুলিশ ঠিকঠাক তদন্ত করলে উঠে আসবে তথ্য, এমনটাও দাবি করছে তারা। এবং গোটা ঘটনা নিয়ে স্বাভাবিক শুধু মৎস্যজীবী মহল নয়, শুধু পেটুয়াঘাট এলাকা নয়, একই সঙ্গে কাঁথি জুড়েই কিন্তু শোরগোল শুরু হয়েছে। একজনের মৃত্যু এবং সেই মৃত্যুর নিখোঁজ থাকা এক মৎস্যজীবীর, সেটা মেনে নিতে পারছেন না মৎস্যজীবীরা। মূলত তারাও বলছেন যে প্রকৃত তদন্ত করা হোক, তদন্তের সঙ্গে পুলিশ যদি পদক্ষেপ নেয় তবেই কিন্তু তারা আস্থা রাখতে পারবে। কিন্তু এই যে ঘটনা ঘটলো, গোটা পরিবার একবারে শোকের আবহ গোটা এলাকা জুড়ে, কারণ যথেষ্টই পরিচিতি ছিল এলাকায়, রীতিমতো নামও ছিল তার, এবং সে যে সমাজ সেবার সঙ্গে যুক্ত ছিল সে কারণে তার পরিচিতি ছিল। সে কারণেই কিন্তু এলাকার ক্লাব সংগঠন, স্থানীয় বাসিন্দা, প্রতিবেশীরা সবাই কিন্তু জড়ো হয়েছেন এবং তমশ্রী এই ঘটনা নিয়ে পুলিশের পদক্ষেপ, কড়া পদক্ষেপ চাইছেন সকলের কিন্তু দাবি যে স্বাভাবিকভাবে কোনো মৃত্যু নয়, অর্থাৎ অস্বাভাবিক যেটা মৃত্যু হয়
যে নদী, একটা মোহনা রয়েছে, মাছ ধরতে গেলে ওই রসুলপুর নদী রয়েছে, তারপর সমুদ্র, সেখানেই মৃতদেহ পাওয়া যায়নি। একটু দূরে গিয়ে মন্দারমণিতে সৈকতে পাওয়া গেছে, কিন্তু সেখানেই তাকে ঠেলে ফেলে খুন করা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। তদন্ত সাপেক্ষ তদন্তে আর কি উঠে আসে অবশ্যই নজর থাকবে। দাদা বাড়ি থেকে কোস্টাল থানাকে ফোন করেছে যে একটা বডি পাওয়া গেছে স্যার, আর তুমি একটু তদন্ত নি না, সে বডি আপনাদের নয়, সেটা অন্য লোকের বডি। আর এইটা আবার কালকে বলছে যে আপনারা বাড়ির লোক আসুন, আপনারা দেখে যান। কালকে আবার এই বডির খবরটা আমাদেরকেই দিয়েছে কোস্টাল থানা, যে এতদিনের পরও বডিটা কেন পচিয়ে দিবে আমাদেরকে, এর কারণটা কি তাকে বুঝিয়ে দিতে হবে আমাদেরকে। এলাকায় হাতির ভয়, আর এই হাতির ভয়ে ধান কাটার হিড়িক। আলিপুরদুয়ারের চিলাপাতায় হাতির হানার আতঙ্ক। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া চিলাপাতা নিয়মিত ফসল সাবার করতে আসছে হাতির দল, তাই পাকার আগেই এবার ধান কেটে ফেলছেন কৃষকরা। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, একদিকে তো কাঁচা যে ধান, সেই ধান পাকার আগেই কেটে ফেলছেন কৃষকরা, কিন্তু হাতি যাতে জঙ্গল থেকে বেরিয়ে না আসে তার জন্য কি বন দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে? তার কারণ হচ্ছে যে ফসল একদমই বন দপ্তর তো ব্যবস্থা নিচ্ছে। বন দপ্তর যাতে লোকালয়ে হাতি না চলে আসে তার জন্য নানান রকম ব্যবস্থা নিচ্ছে, যেমন বিভিন্ন হাতির করিডোর যে এলাকাগুলো সেগুলোতে সিসিটিভি লাগানো হচ্ছে এবং বিভিন্ন যে দল সেই দল মোতায়েন করা হচ্ছে এবং এই দলের সংখ্যা কিন্তু আরো এখন বাড়ানো হয়েছে। তার কারণ হচ্ছে এখন বনাঞ্চলের ভেতরে সাম্প্রতিক বন্যার পর যেমন একটা খাদ্য সংকট তৈরি হয়েছে বুনো হাতিদের, তেমনি কিন্তু বনাঞ্চলের বাইরে এখন কিন্তু ফসলের ক্ষেতগুলোতে একেবারে পাকা ধান রয়েছে। ফলে এই ধানের লোভে কিন্তু হাতিরা নিয়মিত বাইরে বেরিয়ে এসছে এবং এই বেরিয়ে আসতে দেখা যাচ্ছে বিঘার পর বিঘা ধান সাবার করে নিচ্ছে। সেটা রুখতে কিন্তু বন দপ্তর একাধিক ব্যবস্থা নিচ্ছে। রাজকুমার, জানতে চাইবো কি কি ব্যবস্থা নিচ্ছে, এবং সব থেকে বড় বিষয় এই যে একদিকে ধান পাকার সময় অন্যদিকে সেই ধান সাবার করে দিচ্ছে হাতি, তাহলে কৃষকদেরও তো একটা ক্ষতির আশঙ্কা রয়েছে। একদমই, দেখো কৃষকরা কিন্তু প্রচুর ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে এবং ক্ষতি হয়েছেও। সেই কারণে কিন্তু এই ক্ষতি থেকে বাঁচতেই কিন্তু ধান পাকার আগেই কিন্তু কাঁচা থাকতে থাকতেই কিন্তু কেটে কৃষকরা ঘরে নিতে চাইছেন এই ধান। এটা অত্যন্ত মর্মান্তিক ছবি। আর দ্বিতীয়ত হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই হাতির হামলা লোকালয়ে ঠেকাতে কিন্তু বন দপ্তর যে বিভিন্ন দল গঠন করে সেই দলগুলোকে দিনে রাতে মোতায়েন করে রাখছে এবং শুধু তাই নয়, সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা চলছে যাতে কখন কোন এলাকায় হাতি বেরিয়ে যায় সেটা বন দপ্তর তৎক্ষণাৎ জানতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন মোবাইলে অ্যালার্ট দেওয়া হচ্ছে, মেসেজে অ্যালার্ট দেওয়া হচ্ছে যে কোথায় কোন এলাকায় কয়টি হাতির দল রয়েছে। এই সমস্ত নানান ব্যবস্থা কিন্তু বন দপ্তরের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে। বেশ, হাতি প্রত্যেক দিন 7টা-8টা করে হাতি আছে, ওদের জন্য খাসা বৃষ্টির জল হইলো ইয়া কাটতে আছি। মানে প্রত্যেকদিন হাতি আসে? প্রত্যেক দিন আছে। এখন 7টা হলে হাতি বার হবে, ওইটার জন্য খাঁচা আটা ফাঁকা হইলো একটু খাবো, তো সেটা নিয়ে পরিশ্রম হইতে আছি। তো আমাদের তো ধান তো বাড়িতে নিয়ে যাইতে হবে বলিয়া থাকতে আছি। কি করবো, মাকাল পাওয়ার জন্য উপায় নেই, রাত্রে ঘুম হয় নেই, ওইটা কাঁচা পাকা কাটতে লাগে। যেগুলা পাকা ছিল ওইটাও কাটছি, ওইটাও জলের মধ্যে সব বাইরে হতেছে। প্রত্যেকদিনকে হাতি আসে? হ্যাঁ, কালকে আজকে আসছি, কালকেও আসছি।